अच्छा, हिंदी में तो गुड मॉर्निंग, আমি এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা এসে পৌঁছেছি মাউন্ট আবুতে। আমরা যোধপুর থেকে কালকে সকালে যাত্রা শুরু করেছিলাম, কালকে সন্ধেবেলা আমরা এসে পৌঁছেছি মাউন্ট আবুতে। আজকে সকালে আমরা মাউন্ট আবুর সাইট সিন করব। আজকে 25শে অক্টোবর 2024 শনিবার। তো আজকে আমরা সারাদিনই মাউন্ট আবু ঘুরবো। তো এখানে যেটা বলার ইনফরমেশন দেওয়ার সেটা হচ্ছে মাউন্ট আবুতে কিন্তু যে ট্রাভেলার গাড়ি আমাদের এসছে সেই গাড়ি কিন্তু স্পটগুলো ঘোরাতে পারবে না। এখানে একটা লোকাল সিন্ডিকেট আছে, সেই লোকাল সিন্ডিকেট থেকে গাড়ি নিতে হবে এবং এখানে পার হেড 300 টাকা করে নেওয়া হয়েছে এবং সেখানে তারা 3টে স্পট কভার করবে। একটা হলো গুরু শিখর, একটা হচ্ছে অচলগড় শিব মন্দির, আর একটা শুটিং পয়েন্ট যেটা রাস্তাতেই পড়ে। এই 3টে পয়েন্ট তারা দেখাবে আর বাকি জায়গাগুলো আমরা আমাদের ট্রাভেলার গাড়ি নিয়ে যেতে পারবো। তো প্রথমেই আমরা চলে এসেছি অচলেশ্বর শিব মন্দিরে। অচলেশ্বর মহাদেব মন্দির হলো একটি প্রাচীন শিব মন্দির যা ভারতের রাজস্থান রাজ্যের সিরোহি জেলার মাউন্ট আবু রোডে অবস্থিত। এটি অচলগড় দুর্গের ঠিক পাশেই রয়েছে। মন্দিরটি 1000 বছরেরও বেশি পুরনো মন্দির। মনে করা হয় খ্রিস্টীয় 9ম শতকে এটি তৈরি। অচলেশ্বর শিব মন্দির বহু প্রাচীন একটি মন্দির। এখানে শিবের মূর্তি আছে, পাশে অচলেশ্বরের কেল্লাও আছে, যদি ওটা একেবারেই ভাঙাচোরা, এখন দেখতে যাওয়ার মতন পরিস্থিতি নেই। দেখলাম যে সেখানে জঙ্গল ভর্তি, কিন্তু ইউটিউবে দেখেছিলাম অনেকেই অচলেশ্বরের কেল্লায় গিয়েছে, কিন্তু এখন জঙ্গল ভর্তি, না যাওয়াই ভালো, সাপ খোপের ভয় থাকতে পারে। তো আমরা অচলেশ্বর শিব মন্দির এখন দেখে নেব। পরমার রাজবংশের দ্বারা এই মন্দির নির্মিত হয়েছিল 9ম শতকের কাছাকাছি সময়। পরে অবশ্য মহারানা কুম্ভ 1452 খ্রিস্টাব্দে মন্দিরটি পুনর্নির্মাণ করেন, সংস্কার করেন এবং অচলগড় ও অচলেশ্বর শিব মন্দির এই নামকরণ করেন। অচলেশ্বর শিব মন্দিরের মধ্যে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে এবং মন্দিরের স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে এগুলো বহু প্রাচীন মন্দির। তো মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ আছে, তো সে কারণে আমি ক্যামেরা করতে পাচ্ছি। তো এই যে একটা মন্দির, যেমন এগুলোর মধ্যে ছোট ছোট পাথরের বহু পুরনো মূর্তি রাখা রয়েছে প্রত্যেকটা মন্দিরের ভেতরে। আর মন্দিরের স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে এগুলো ভারতীয় প্রাচীন আর্কিটেকচার এবং খুব ছোট ছোট আকারের পাথরের উপর মূর্তি খোদাই করা রয়েছে। তো এরকম প্রচুর মন্দির এখানে রয়েছে। মন্দিরটির ভেতরে মহাদেবের লিঙ্গ রূপ আছে, যা একটি ঘেরের মাঝখানে বসে রয়েছে। শিবের পাশাপাশি নন্দীকে উৎসর্গ করেও কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে। এখানে দেখার মতো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পঞ্চধাতু দিয়ে তৈরি নন্দীর 4 টন ওজনের একটি মূর্তি। মূর্তির জন্য ব্যবহৃত হয়েছে 5টি ধাতু, যথা সোনা, রূপা, তামা, পিতল এবং দস্তা। মন্দিরটিতে যে শিলালিপি রয়েছে তাতে 1400 শতকের কথা উল্লেখ রয়েছে। মূল মন্দিরের পাশে রয়েছে 16 শতকের বিখ্যাত চারণ কবি ও যোদ্ধা দুর্সাজি আরহার পিতলের ছবি। স্থানীয় কিংবদন্তি অনুসারে মন্দিরটিতে শিবের পায়ের আঙুলের ছাপের উপর নির্মিত। মনে করা হয় এই শিবলিঙ্গটি প্রাকৃতিকভাবেই সৃষ্ট।
এখানে অনেকগুলোই মন্দির দেখলাম এবং মন্দিরে যে দেবতার মূর্তিগুলো খোদাই করা রয়েছে সবই প্রাচীন মূর্তি। ভারতীয় হিন্দু পুরাণ অনুযায়ী যে দেবদেবীর রূপ দেখতে পাওয়া যায় সেই রূপই অঙ্কিত, কিন্তু একটি শক্তি মূর্তি রয়েছে, মা দুর্গার রূপ বা শক্তির রূপ, তার হাতে শিবলিঙ্গ ধরা রয়েছে। এটা একেবারেই নতুন আমার জন্য। মন্দিরটিতে আরও বেশ কিছু মূর্তি রয়েছে যা স্ফটিক। তার মধ্যে একটি কোয়ার্টাস পাথর থেকেও তৈরি, যা প্রাকৃতিক আলোতে অস্বচ্ছ দেখায়, কিন্তু যখন এর বিপরীতে আলো ফেলা হয় তখন স্ফটিকের মতন তা স্বচ্ছ হয়ে ওঠে। এই মন্দিরটি এতটাই প্রাচীন ও আশ্চর্য যে স্থানীয়দের কাছে মন্দিরটির গুরুত্ব প্রচণ্ড, এবং এই মন্দিরটিকে একটি পৌরাণিক কালের মন্দির বলেই পরিচিতি দেওয়া হয়, এবং এখানকার শিবকে প্রায় জীবন্ত বলেই উল্লেখ করা হয়। ব্রাহ্মণদের কথা অনুযায়ী সে সময় মাউন্ট আবুতে প্রচুর ভূমিকম্প হতো। সেই ভূমিকম্প রোধ করার জন্য মহাদেব অচলেশ্বর হয়ে এখানে নিজের বসতি গড়েন, এবং এখানে মহাদেবের বসতি স্থাপনের পর মাউন্ট আবুতে ভূমিকম্প কমে যায়। এটি ওই অচলেশ্বর শিব মন্দিরের পুরোহিত ব্রাহ্মণ আমাদের বললেন। এরপর আমরা বাইরে চলে এলাম একটা সমবায় সমিতি পরিচালিত হাতের কাজের দোকানে। এখানে অচলেশ্বর গ্রাম পঞ্চায়েত থেকে গ্রামীণ মানুষদের স্বনির্ভর করবার জন্য বিভিন্ন জিনিস উৎপাদন করা এবং নির্মাণ করা শেখানো হয়, আর তারা সেগুলোই ট্যুরিস্টদের কাছে বিক্রয় করে। প্রতিটি জিনিসই খুব সুন্দর এবং নিখুঁত কারিগরি। অচলেশ্বর শিব মন্দির দেখে বেরিয়ে এলাম। তো এখানে প্রচুর দোকান রয়েছে এবং এখানকার যে লোকাল পঞ্চায়েত, সেই লোকাল পঞ্চায়েতের বিভিন্ন প্রজেক্টে এরা এই জিনিসগুলো বানায় এবং সেগুলো বিক্রি করে। তো এই যে দেখা যাচ্ছে এপাশে অসম্ভব সুন্দর সব জিনিস এরা বানিয়ে রেখেছে এবং বিক্রি করছে, এবং প্রত্যেকটা কাজ খুব সুন্দর, খুব নিখুঁত কাজ সব। তো আমরাও বেশ কয়েকটা ময়ূর, হাতি, উট এইসব কাঠের বানিয়ে রেখেছে, কয়েকটা আমরা নিলাম, কিন্তু দেখতে অসাধারণ লাগছে। अच्छा, हिंदी में तो अमरूद बोलते हैं, राजस्थानी में पेरू बोलते हैं। कौन सा पेरू कौन सा है? ये पेरू अमरूद है ना? ये अमरूद को पेरू बोल रहे हो? অচলেশ্বর শিব মন্দির দেখে এবার আমরা যাচ্ছি ব্রহ্মকুমারী পিস পার্কের দিকে। এটি গুরু শিখর যাওয়ার পথেই পড়ে, এবং এটি অচলেশ্বর ও গুরু শিখর এই দুটি পাহাড়ের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত। তো অচলেশ্বর থেকে গুরু শিখর যাওয়ার পথটা ছিল অসাধারণ, এবং এই যে ব্রহ্মকুমারী পিস পার্কে ঢোকার পরই এখানে একজন গাইড পাওয়া যায়, যিনি ফ্রিতে পুরো পার্কটি ঘুরে দেখান এবং ব্রহ্মকুমারীদের কাজকর্ম সম্পর্কে আমাদের অবগত করেন। এই পিস পার্ক সকাল 8টা থেকে রাত্রি 7টা পর্যন্ত খোলা থাকে। পার্কে ঢোকার কোনো প্রবেশ মূল্য বা টিকিট নেই, আর এটি ফ্রি গাইডের দ্বারা পরিচালিত। পুরো পার্কটা ঘুরে দেখার জন্য 15-20 মিনিট সময় লাগবে, এবং পার্কটিতে ঢুকতেই দুপাশে প্রচুর ফুলের গাছ দেখতে পাওয়া যায়। তারপর সেই ব্রহ্মকুমারীদের নানান রকম কনসেপ্ট এবং তাদের ঈশ্বর সম্পর্কে যেসব ভাবনা সেগুলো সেখানে লেখা ছিল। তারপর ওদের একটা সমবায় সমিতি পড়ে, সেখানে ব্রহ্মকুমারীদের দ্বারা নির্মিত বিভিন্ন জিনিস বিক্রয় করা হয়, এবং সেই অংশটা পার করার পর একটা বাচ্চাদের জন্য অমরনাথ নির্মাণ করা রয়েছে। সেই অমরনাথ গুহা
দেখে, শিবলিঙ্গ দেখে তারপরে আমরা চলে গেলাম কুম্ভকর্ণ দেখতে। এখানে অনেক স্কুল শিশুরা এসে প্রতি 15 মিনিট অন্তর অন্তর একটা শো দেখে, যেখানে ব্রহ্মকুমারীরা বোঝায় যে আমাদের অজ্ঞানতা আসলে কুম্ভকর্ণের ঘুমের মতন। তবে এইসব তত্ত্বকথার থেকে আমার ওই কুম্ভকর্ণের পেট নাচানোটাই বড় হাস্যকর এবং আনন্দদায়ক লাগছিল। তারপরে একটা ঘরে প্রচুর মূর্তি রাখা রয়েছে, সেখানে বিভিন্ন হিন্দু দেব দেবতার মূর্তি যেমন রয়েছে, তার পাশাপাশি ব্রহ্মকুমারীদের উপাস্য যিনি গুরু তার মূর্তিও রয়েছে। স্বামী বিবেকানন্দ এবং অরবিন্দ, রাম, কৃষ্ণ, শঙ্করাচার্য কেউই বাদ যায়নি, সব মূর্তি সেখানে সুন্দর করে রাখা রয়েছে। তো মোটামুটি এগুলো দেখতে খারাপ লাগবে না। আধ ঘন্টা কি 1 ঘন্টা আপনারা এই পিস পার্কে সময় কাটাতেই পারেন এবং এখানে প্রচুর শিশুদের দেখতে পাবেন যারা এই ব্রহ্মকুমারীদের মতাদর্শে দীক্ষিত হয়ে ব্রহ্মকুমারীদের হয়ে কাজ করছে। তো তারপর ব্রহ্মকুমারী দেখে আমরা চলে গেলাম মাউন্ট আবুর পথে। তো আমরা চলে এসেছি মাউন্ট আবুর একদম ওপরে গুরু শিখরের কার পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়ে গেল, আর এই হচ্ছে রাস্তা। এই রাস্তা ধরে আমরা ওপরে উঠে যাব। গুরু শিখর ওপরে একদম হাইয়েস্ট পয়েন্ট, ওখান থেকে পুরো মাউন্ট আবুর পুরো চারপাশটা দেখা যায়। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। তো এখানে কিছু দোকানপাটও আছে জল টল কিনে নেওয়ার জন্য। গুরু শিখর আরাবল্লী রেঞ্জের সর্বোচ্চ স্থান এবং পশ্চিম ভারতের সর্বোচ্চ বিন্দুও। এটি 1722 মিটার বা 5650 ফুট উচ্চতায় অবস্থিত। তো আমরা এখন ওপরে উঠব, একটু হেঁটে উঠতে হবে, যদিও এটুকু হেঁটে যাওয়াই যায়, কোনো ব্যাপার না। তো ওপরে উঠে ভিউটা দেখাচ্ছি, কিন্তু চারপাশের প্রকৃতি দুর্দান্ত। মাউন্ট আবু দারুণ লাগছে মাউন্ট আবু। এতদিন এই ডেজার্ট আর এই কাটা ঝোপ আর এই ভাঙা কেল্লা এই দেখে দেখে মনটা ক্লান্ত হয়ে গেছিল। আজকে বেশ উৎফুল্ল লাগছে, আর পাহাড় যেহেতু আমার প্রিয় সেহেতু আরও ভালো লাগছে। তো ঘুরে দেখা যাক আজকে মাউন্ট আবু। এখানে এই যে বন্দুকগুলো বিক্রি হচ্ছে সব কিন্তু আসল বন্দুক। আমি এগুলোকে খেলনা বন্দুক ভেবে আমার ছেলের জন্য কিনতে গিয়ে তো হতবাক। শুনলাম রাজপুতরা নাকি প্রত্যেকেই তাদের ঘরে এইরকম লোডেড গান আর তলোয়ার রাখে। তো একটা ঝড়ঝকে দিন, খুব সুন্দর সূর্যের আলো, আর চারপাশটাও খুব পরিষ্কার স্বচ্ছ। মাউন্ট আবুতে উঠে আসার প্রকৃতিও দারুণ লেগেছে, দুপাশটা খুব সুন্দর, উঠে আসতে বেশ ভালো লেগেছে। এতদিন এই কাটা ঝোপ আর এই মরু দেখে দেখে মন ক্লান্ত হয়ে গেছিল, আর পাহাড় যেহেতু আমার খুব প্রিয় ফলত এখানে এসে খুবই ভালো লাগছে। তো ওপরে গিয়ে আমি বাকি ভিউটা দেখাচ্ছি। গুরু শিখর পৌরাণিক দত্তাত্রেয়ের নামে উৎসর্গ করা এবং এই নামকরণের মূলে রয়েছে গুরু শিখরে অবস্থিত এই ভাবনাই। এবং এই গুরু শিখরের চূড়ায় একটি গুহা রয়েছে, সেখানে দত্তাত্রেয়ের একটি মন্দিরও রয়েছে। এই গুরু শিখর মন্দিরটি মাউন্ট আবু অবজারভেটরি দ্বারা পরিচালিত। তো এখানে একটা গুরুদুয়ারা আছে, সেই গুরুদুয়ারাতে ভেতরে মোবাইল অ্যালাউ নেই। তো
যেহেতু মোবাইল অ্যালাউ নেই আমি এরপরে আর দেখাতে পারছি না। তো এইটাই চাতাল, এই সামনে হচ্ছে মন্দিরের দরজা, মন্দিরের গেট। এখানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দারুণ একটা হাওয়া দিচ্ছে, চারপাশটা ভীষণ সুন্দর। একদম মাউন্ট আবুর মাথার ওপরে আছি আমরা, আর এখান থেকে নিচটা দেখতেও খুব সুন্দর লাগছে। তো অনেকটা সিঁড়ি বেয়ে হেঁটে আসলাম, আমি একটু হাঁপাচ্ছি। তো এরপর একটু বসবো, বসে রেস্ট নেব আর মন্দিরটা দেখব। এই হচ্ছে ভিউ, চারপাশটা দুর্দান্ত ভিউ আর দারুণ একটা হাওয়া চলছে। পৌরাণিক মতে অনুসূয়া ও অত্রির পুত্র হল দত্তাত্রেয়, যিনি 3 দেবতার মূর্ত প্রতীক। দত্তাত্রেয়ের শরীর ছিল একটি, কিন্তু তার 3টি মাথা ও 6টি বাহু ছিল। দত্তাত্রেয়কে বিষ্ণুর অবতার বলেই মনে করা হয়। তো আমরা এখন চলে এসেছি শুটিং পয়েন্ট। গুরু শিখর থেকে নেমে খানিকটা এগিয়ে আসতেই রাস্তার উপরেই এই জায়গাটা। তো এখান থেকেও পুরো একটা আরাবল্লী পর্বতের, মাউন্ট আবুর একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, নো ডাউট। জায়গাটা থেকে এই যে চারপাশটা, নিচটা পুরো দেখা যাচ্ছে, এটাই এটার বিশেষত্ব। এমনি কিছুই না, একটা পাহাড়ের জাস্ট ওপরে ফ্ল্যাট পাহাড়। তো হাওয়া দিচ্ছে খুব, আর এখান থেকে চারপাশটা দেখা যাচ্ছে, এটাই ভালো লাগছে। ছবি টবি তোলার জন্য বেশ ভালো, কিছুক্ষণ সময় কাটানোর জন্যও বেশ ভালো। বিকেলবেলা বসে বেশ খানিকক্ষণ সময় কাটাতে পারেন, নিজেরা মিলে আড্ডা দিতে পারেন, গল্প করতে পারেন। তো ভালো, দারুণ জায়গা। ওপাশে প্রচুর স্কুলের ছেলেমেয়েরা এসছে, তারা হই হুল্লোড় করছে। তো সে কারণে আমি একটু নিচে এসে ব্লগটা করছি। দারুণ লাগছে, খানিকক্ষণ সময় এখানে কাটাবো, বসবো, তারপরে আবার আমরা চলে যাব দিলওয়ারা। তো আমরা চলে এসেছি, এখন আমরা যাব দিলওয়ারা টেম্পল। তো দিলওয়ারা মন্দির ভীষণ ঐতিহাসিক এবং প্রাচীন মন্দির, এবং দিলওয়ারা মন্দির নিয়ে বহু তথ্য আছে। কিন্তু এখানে রেস্ট্রিকশন হলো, এখানে ব্যাগ, পার্স, মোবাইল, জুতো কিছু অ্যালাউ নেই। ফলত আমরা এগুলো কিছুই নিয়ে যেতে পারছি না, শুধু নিজেরাই গিয়ে দেখতে পারবো। তো ফিরে এসে কি দেখলাম সেটা বর্ণনা করব। আপাতত এখানেই আমাকে মোবাইল অফ করে দিতে হচ্ছে, কারণ এর বেশি আমি এন্ট্রি পাবো না মোবাইল নিয়ে। তো আমি কিছু গুগল থেকে ছবি নিয়ে আপনাদের জন্য ছবি আমি এখানে দিয়ে রাখবো, আর কেমন দেখলাম কি দেখলাম নিশ্চয়ই আমি সেটা এসে বলবো। দিলওয়ারা মন্দির শ্বেতাম্বর জৈন মন্দিরগুলোর মধ্যে একটি শ্রেষ্ঠ মন্দির। এটি সোলাঙ্কি রাজা প্রথম ভীমের জৈন মন্ত্রী বিমল শাহ দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরগুলো সংস্কার করেছিলেন বাস্তুপাল। এগুলি 1100 শতক থেকে 1600 শতকের মধ্যে নির্মিত। সোলাঙ্কি স্থাপত্যের অপূর্ব নিদর্শন এটি। সাদা মার্বেলের উপর জটিল খোদাই রয়েছে এই মন্দিরে। এই মন্দিরে যে দেবতারা পূজিত হন তারা সবাই জৈন দেবতা। মূলত ঋষভনাথ, নেমিনাথ, পার্শ্বনাথ ও মহাবীর এই মন্দিরে পূজিত হন। দিলওয়ারা জৈন মন্দিরটি সারা পৃথিবী বিখ্যাত তার অপূর্ব স্থাপত্যের জন্য, যা একেবারে চোখ ধাঁধিয়ে দিয়েছিল আমার। মন্দিরটি শেঠ কল্যাণজি পরমানন্দজি পেডি নামক একটি সংস্থার দ্বারা পরিচালিত, যেটি মাউন্ট আবু শহরে অবস্থিত। এই মন্দিরের যে স্থাপত্য শৈলী তাকে বলা হয় মারু গুর্জারা স্থাপত্য শৈলী, যা রাজস্থানের একদম নিজস্ব একটা শৈলী। কিন্তু ভারতবর্ষের অনেক অন্যান্য প্রাচীন সংস্কৃতির মতন এই শৈলীটাও ধীরে ধীরে হারিয়ে গেছে। আর মন্দিরের ভেতরে রয়েছে
সোনা ও রূপো দিয়ে জানালা, দরজা ও মূর্তি নির্মাণ করা। এই দিলওয়ারা টেম্পেলের মধ্যে সাদা মার্বেলের যে নিখুঁত কাজ দেখা যায় আর যে খোদাই দেখা যায় তা পৃথিবীর মধ্যে বিরল থেকে বিরলতম। তো মাউন্ট আবুর প্রথম পর্ব এখানেই সমাপ্ত। সকলে ভালো থাকবেন।